হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি। কিন্তু এখন আমার বউ, এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের ওপর। আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবি আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আব্বু আম্মু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো। দুজনেই খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এইসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুইজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো। সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো। আমিও ভাবির সাথে অনেক মস্করা করতাম। ভাবি সব ক্লোজ ভাবেই নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শিখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসাবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবি আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করতো, সবকিছুতেই হেল্প করতো। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পর ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ার যাওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে। আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল, বাট নিজের ক্যারিয়ার ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া আবারও ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে গেল। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না, আপনার নাম কি তামিম? আমি বললাম, আমি তামিম, বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? লোকটি বলল, আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি, আমার নাম রহিম। আমি বললাম, ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? রহিম চুপ। আমি বললাম, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? রহিম বলল, তোমার ভাই। আমি বললাম, আমার ভাই কি কি হয়েছে ভাইয়ার? রহিম বলল, তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ার সাথে কথা বলেছি। রহিম বললাম, ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় 13 জন মারা যায়। বাকিদের অবস্থাও খুব ভালো না। আমি বললাম, না, আমার বিশ্বাস হয় না, আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ার কিছু হয়নি। রহিম বললাম, 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দিব, কি বলে বুঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে, এটা শুনলে ভাবির কি অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি বলল, কি ব্যাপার, আজকে আমার দুষ্ট দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওর রুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমে দরজায় টোকা দিতে লাগলো। ভাবি বলল, কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন, কি হয়েছে? মনে মনে বললাম, যদি বলি কি হয়েছে তাহলে নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বোঝে, সেজন্য বললাম, কিছু না ভাবি। ভাবি বলল, না না, কিছু তো একটা হয়েছে, চোখ মুখ লাল কেন? আমি বললাম, বললাম তো ভাবি কিছু হয়নি। ভাবি বলল, আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আমি বললাম, আপনারা খেয়ে নেন,
আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানে যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ধরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু বলল, কিরে কি করিস? আমি বললাম কিছু না। আম্মু বলল, কাঁদতেছিস কেন? আমি বললাম, কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আম্মু বলল, মিথ্যা বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি। তারপর বলে, আম্মু বলল, ভাইয়ার কথা মনে করে কাঁদতেছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু বলল, এই হঠাৎ করে তোর আবার কি হলো? আমি বললাম, কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। আম্মু বলল, পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাইয়া কল দেয়নি। অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে। তুই একটু দেখতো। আমি হ্যাঁ চোখ মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে, ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি বললাম, হ্যালো। লোকটি বলল, আপনার নাম কি তামিম? আমি বললাম, জি। আপনি কে? লোকটি বললাম, আমি কাস্টম থেকে বলতেছি, আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশকে একসাথে শুইয়ে রাখছে। দেখেই ভিতরটা কেঁদে উঠলো। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমার একটা কথাও শুনলো না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি।